ক্লজ, আচ্ছা ক্লজ কাকে বলে? ডু ইউ নো হোয়াট ইজ ক্লজ? নো। হোয়াট ইজ ক্লজ? হোয়াট ইজ ক্লজ? ক্লজ কী জিনিস জানো? তুমি কি জানো হোয়াট ইজ এ ফ্রেজ? হোয়াট ইজ এ ফ্রেজ? ক্লজে কী জিনিস, ফ্রেজে কী জিনিস, কেমন? এইগুলো জানতে গেলে তোমাকে আমার ক্লাস করতে হবে। এর আগে একটু অনুরোধ করি, যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি মনে হয় যে অন্যান্য বন্ধুদের তোমার উপকার লাগবে তুমি সেখানে তাকে শেয়ার করবে, এবং লাইক বাটনটি প্রেস করতে যেন ভুলো না। লেট আস স্টার্ট। দেখো, প্রথম হচ্ছে হোয়াট ইজ ক্লজ? ক্লজ ইজ এ সেন্টেন্স or a part of a sentence. The clause is a sentence or is a part of a sentence. Clear? clause একটা বাক্য অথবা একটা বড় বাক্যের ছোট অংশকে ক্লজ বলে, যেখানে ক্লজে সব থাকবে। কি থাকবে সব বলতে? সাবজেক্ট থাকবে একটা, যেমন ধরো সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, অ্যান্ড অ্যাডভার্বও থাকবে। কেমন? এই হচ্ছে স্ট্রাকচার অফ এ ক্লজ। তুমি বলতো স্যার তার ডিফারেন্স কী হলো, সেন্টেন্সের সাথে একটা ক্লজের ডিফারেন্স কী হলো? না, এর কোনো ডিফারেন্স নেই। শুধু এইটুকু বলে আমি খামতে হবে না, আমি এসব শব্দ মানতে পারবো না। কোনো ডিফারেন্স নেই, কোনো পার্থক্য নেই ক্লজের সাথে একটা বাক্যের, এটা মানা যাবে না। ঠিক, এটা স্লাইট ডিফারেন্স আছে। একটা সেন্টেন্স, বাক্যের হচ্ছে সেন্টেন্স, একটা সেন্টেন্সে সম্পূর্ণ একটা মানে থাকবে, বুঝলে? সম্পূর্ণ একটা মানে থাকবে, সেইটা হবে সেন্টেন্স। কিন্তু ক্লজে সম্পূর্ণ মানে নাও থাকতে পারে। তোমার এই সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, অ্যান্ড অ্যাডভার্বও থাকবে। এগুলো থাকতে পারে, আর সম্পূর্ণ মানে থাকতেও পারে আবার নাও পারে, কিন্তু সেন্টেন্সের সম্পূর্ণ মানে একটা থাকবেই। তাহলে সেন্টেন্স আর ক্লজের মধ্যে তফাৎ তুমি বুঝতে পারলে? একটা সেন্টেন্সে কি থাকবে? এই কটা জিনিস থাকবে, এবং একটা থাকবে কি, একটা মিনিংফুল সেন্স থাকবে, একটা সম্পূর্ণ মানে থাকবে, সেটা হচ্ছে সেন্টেন্স। ক্লিয়ার? আর আমাদের যদি বলা হয় ক্লজ, ক্লজের সম্পূর্ণ সেন্স থাকতেও পারে আবার নাও পারে। ক্লিয়ার হয়েছে? আর তুমি হোয়াট ইজ এ ফ্রেজ? ফ্রেজ কী জিনিস তুমি কি জানো? ফ্রেজ কী জিনিস? আবার দেখো, ভেরি ইজি। তুমি দেখো, আমি যেমন বললাম বাক্যেতে কি আছে, একটা কমপ্লিট সেন্স আছে, তাই তো? কিন্তু ফ্রেজে দুই বা তার বেশি শব্দ নিয়ে গঠিত হবে ফ্রেজ। ক্লিয়ার? আমার একটা মনে প্রশ্ন হয়ে গেছে, তুমি বলবে আচ্ছা রাম বাগান খেলা, তিনটি শব্দ তো, রাম বাগান খেলা, এটাকে ফ্রেজ হবে তিন শব্দ নিয়ে? আমি খেলা হবে না, এটা দুটো শব্দ তো। তাহলে কতগুলো শব্দ নিয়ে ফ্রেজ হয় এইটুকু বললে আমি ঠিক মানতে পারলাম না। তোমার কি হবে? কতগুলো শব্দ নিয়ে যদি একটা অর্থ বোঝায় তখন তাকে বলবে ফ্রেজ। দয়ালু ব্যক্তি, বুঝতে পারলে? কাঠের চেয়ার, লাল জামা, তাহলে একটা অর্থ বোঝাচ্ছে, তাহলে সেইটা হয় ফ্রেজ। ক্লিয়ার? আজকে আমরা করছি এই ফ্রেজের রকমের কটা আমি বলে দিই আগে, দিয়ে তারপর তোমাকে ক্লজ হয়ে যাব। কেমন? নাউন ফ্রেজ দেখো, আই স ম্যান উইথ উইজডম, দেখো এটা ফ্রেজ তো, বুদ্ধিমান মানুষ, এটা মানে বুদ্ধিমান মানুষ, ম্যান উইথ উইজডম, খাতা পেন ইউজ করো। তারপর আমি 2 নম্বর লিখছি, দেখো দি বার্ড ফ্লিউ, the bird flew from its nest of straw
এই যে নেস্ট অফ স্ট্র, দেখো এই জায়গায় দেখো ম্যান উইথ উইজডম। তোমাদের সবসময় জানবে নাউন ফ্রেজ কাজ করবে সাবজেক্টের মতো, কর্তার মতো। একটা বাক্যে কর্তা যেমন কাজ করে তেমনই কাজ করবে, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। দেখো আমি দেখলাম, আমি কাকে দেখলাম? একটা মানুষকে দেখলাম, তাই তো? তুমি কাকে দেখেছো? একটা বুদ্ধিমান মানুষকে দেখেছো। তুমি সবসময় নাউন ফ্রেজে কে এইটাতে প্রশ্ন করলে যদি তুমি অ্যান্সার পেয়ে যাও তাহলে জানো সেটা নাউন ফ্রেজ। যা তোমাদের ক্লাস 8-এ বা চাকরির পরীক্ষাতে এগুলো খুব পড়ে। ক্লাস 8-এ যেটা দাগটা দিয়ে দেবে ওরা, কোশ্চেন দাগ দেওয়া থাকবে, তোমার লিখতে হবে কি ফ্রেজ দেওয়া আছে, তোমাকে এইটুকু শুধু শিখতে হবে, বুঝতে পারলে? এতে যদি এটা দাগ দেওয়া থাকে তুমি প্রশ্ন করে ভার্ব গে, তুমি কাকে দেখেছো, কে বা কাকে বা কাহাকে, তুমি কাকে দেখেছো, কে বা কাকেতে প্রশ্ন করলে যে অ্যান্সার পাবে সেই অ্যান্সারটা যদি এখানে এসে যায় সেটা হবে নাউন ফ্রেজ। যদি তুমি প্রশ্ন করো, এই দেখো এখানে আবার দেখো পাখিটা তার বাসা ত্যাগ করে, বাসা ত্যাগ করে, কি ত্যাগ করে? বাসা ত্যাগ। এইটা দেখো এই যে বাসা ত্যাগ করো, তাহলে এবার তুমি কে কাকে আবার কিও পেয়ে গেলে, তাই তো? কি ত্যাগ করে? বাসা ত্যাগ করে। এইটা পুরো নাউন, তো এটা হচ্ছে নাউন ফ্রেজ। ক্লিয়ার? আরও দু একটা উদাহরণ তুমি লেখো। দি চিলড্রেন, the children with tears came here. এই দেখো the children with tears, চোখে জল নিয়ে শিশুগুলো এলো এখানে। এই দেখো এটা কি ফ্রেজ? এটা নাউন ফ্রেজ। ক্লিয়ার? এরকম আরও দু একটা উদাহরণ এক্সাম্পল নিয়ে নাও। ট্রাভেলিং বাই ট্রেন, ট্রাভেলিং বাই ট্রেন ইটস মি প্লেজার, ট্রেনে ভ্রমণ আমাকে দেয় আনন্দ। এই ট্রাভেলিং বাই ট্রেন হচ্ছে দাগ দিয়ে দাও। তারপর টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। ক্লিয়ার হলো তো? টু উইন এ প্রাইজ ও নিচে দাগ দিয়ে দাও। এবার হেডিং করো অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ আমি তোমাকে এই 3-4টে দিলাম, তুমি গোটা 50টা করে নিতে পারবে। কেমন? আর এক্সাম্পল তুমি বই থেকে বা অন্য কালেক্ট করো না কেন, তো বুঝতে পেরেছো তো? যে ফ্রেজটা নাউনকে বোঝায় সেটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে প্রথমে বলে ফ্রেজ কাকে বলে? বলো কাকে বলে ফ্রেজ? শব্দগুচ্ছ, তাই তো? কিন্তু একটা মানে আনতে হবে, অর্থাৎ অর্থপূর্ণ শব্দগুচ্ছকে বলা হয় ফ্রেজ। অর্থপূর্ণ শব্দগুচ্ছকে। ক্লিয়ার? শুধু শব্দগুচ্ছ নয়, তাকে ফ্রেজ বলে। তুমি আগে কী শিখলে? ক্লজ কাকে বলে শিখলে। তার বেশি কী শিখলে? বলো তার বেশি শিখলে সেন্টেন্স। দেখো এটা এরকম হচ্ছে, তুমি সবার আগে ফ্রেজ, ফ্রেজ হচ্ছে ছোট, তাই তো? এর উঠতে গেলে হবে ক্লজ, তার উঠতে গেলে হবে সেন্টেন্স, তাই তো? এই 3টে ছক ভালো করে দেখে নাও না। এ দেখো সেন্টেন্স হচ্ছে বড়, এর একটা নিজস্ব অর্থ থাকবে। কেমন? ক্লজ ছোট, ক্লজ আর সেন্টেন্স স্ট্রাকচারে একই, পরিকাঠামোগতভাবে একই। কেমন? এরও মানে থাকবেই, এত সেন্টেন্সের একটা সম্পূর্ণ অর্থ থাকবেই। ক্লজের অর্থ থাকতেও পারে আবার নাও পারে, কিন্তু ফ্রেজে থাকবেই না। ফ্রেজ শব্দগুচ্ছ, এর কোনো ভাব থাকবে না, কোনো সাবজেক্ট থাকবে না। কেমন? একটা অংশ, একটা বাক্যের একটা অংশ, পার্টিকুলার একটা অংশ। ক্লিয়ার? এই যে ক্লজে দেখো বলতে গেলে ক্লজ তোমার দু রকমের আছে। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা নির্ভরশীল ক্লজ, আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যার সম্পূর্ণ সেন্স থাকবে বা অর্থ থাকবে তাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ, আর যার সম্পূর্ণ অর্থ থাকবে না তাকে বলা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। এইটা লোকটাকে দেখেছিল যিনি বাইরে ছিলেন। যদি কেউ লেখে, দেখো একটা লিখছি, দেখেন একটুখানি দেখো না। দি গার্ল
saw the man who was going to the market. দেখো কি লিখলাম, দি গার্ল স দ্য ম্যান, দি গার্ল স দ্য ম্যান, এটু একটা ক্লজ, আর এইটা পুরোটা বাক্য, বুঝলে, এই পুরোটা হচ্ছে সেন্টেন্স, পুরোটা সেন্টেন্স। এই সেন্টেন্সের দুটো ভাগ, এই একটা ক্লজ, এই একটা ক্লজ, এই দুটো ক্লজ নিয়ে পুরো বাক্যটা উঠতে হয়েছে। এবার এই দুটো ক্লজের দেখো দুটো ডিফাইন্ড মিনিং আছে, দুটো পৃথক পৃথক অর্থ আছে। একটা হচ্ছে দেখো দি গার্ল স দ্য ম্যান, এইটা একটা ক্লজ, এ দেখো অর্থ সম্পূর্ণ তুমি দেখো, তাই তো। কিন্তু দেখো হু ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, যিনি বাজারে যাইতেছিলেন, এটা একটা মানে আছে কিন্তু মানেটা সম্পূর্ণ নয়। এই হুটা যদি আমি প্রথম বাক্যটা চাপা দিই, দেখো হু যিনি যাইতেছিলেন বাজারে, মানে হুটাকে জানতে পারবো না যদি প্রথম বাক্যটা না পড়ি। তাহলে এই প্রথম বাক্যটার উপর নির্ভরশীল দ্বিতীয় বাক্যটা, তাহলে নির্ভরশীল হলে কি ইংরেজি হবে, ডিপেন্ডেন্ট, তাই তো। তাহলে এর অপর নাম সাবঅর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট অপর নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এইটা হচ্ছে মেন বা প্রিন্সিপাল ক্লজ। এই যে দি ম্যান স দ্য, সরি দি গার্ল স দ্য ম্যান, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ মানে প্রধান বাক্য, এইর অপর নাম হচ্ছে মেন ক্লজ। ক্লিয়ার হয়েছে? ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ। ক্লিয়ার? তারপর এবার আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ, যে ফ্রেজটা কীরকম হবে, নাউনকে ইঙ্গিত করবে, নাউনের দোষ করবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেমন? লেখো, দু একটা এক্সাম্পল আগে লেখো, তাহলে বুঝতে পারবে। লেখো, আই হ্যাভ এ রেড শার্ট, আই হ্যাভ এ রেড শার্ট, আমার আছে একটা লাল জামা। তারপর দুই লেখো, হি ওয়েন্ট টু দি ফ্লাওয়ার গার্ডেন, হি ওয়েন্ট টু দ্য ফ্লাওয়ার গার্ডেন। তারপর লেখো, I was going to a park, I was going to a park। লিখেছো প্রথম কাছে, আই হ্যাভ এ রেড শার্ট, আমার আছে একটা লাল জামা। আমার কীরকম জামা আছে? লাল। এই লালটা কাকে বোঝাচ্ছে? এই শার্ট, জামাটা বোঝাচ্ছে। তাই এটা হচ্ছে এইটিভ, আর এই ফ্রেজটা হচ্ছে কি ফ্রেজ? এইটিভ ফ্রেজ। কেমন? ঠিক ওরকমই দি ফ্লাওয়ার গার্ডেন, গার্ডেনটা নাউন, কেমন গার্ডেন? ফ্লাওয়ার, এটা এই যে ফ্রেজ। তারপর দেখো এ পার্ক, একটা পার্ক, কিসের পার্ক? ও কেমন পার্ক? গোলাপ গাছের পার্ক। কেমন? গোলাপ গাছের পার্ক। তাহলে এটা হচ্ছে এই পুরোটা নিয়ে দাগ দিতে হবে, এইটা হচ্ছে এইটি ফ্রেজ। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে না হয়নি? তুমি তাহলে এটাকে কি বলবে? যেটা নাউনকে ইঙ্গিত করে। তোমার দাগ দেওয়ার কাছে ডিপেন্ড করে, কিন্তু দাগ যেমন তার ডিপেন্ড করবে। তা আবার লেখা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তুমি যে ফ্রেজগুলোকে কোথায়, মানে হোয়ার, তাই তো, মানে হোয়েন, হোয়ার, হোয়েন, এইগুলো যদি কোশ্চেন করো, যদি অ্যান্সার হয়ে যায়, তুমি জানো সেগুলো অ্যাডভার্ব ফ্রেজ। তোমার যেটা দাগ দেওয়া থাকবে না, যার নিচে আন্ডারলাইন করা থাকবে, সেই ফ্রেজটাকে তুমি যদি প্রশ্ন করো কোথায় বা কখন দিয়ে, যদি অ্যান্সার আসে, জানো সেটা অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার? লেখো, দি বার্ড ওয়াজ at the top of the tree, the bird was at the top of the tree। দেখো পাখিটা কোথায় ছিল? at the top of the tree, গাছের শীর্ষে। বুঝতে পারলে? তারপর the man
was visiting. The man was visiting early in the morning. EARLY, early in the morning. মানুষটা ভ্রমণ করিতেছে আর্লি ইন দ্য মর্নিং। মানুষটা কখন ভ্রমণ করছে বলো? খুব সকালে, আর্লি দ্য মর্নিং। তাহলে এইটা হচ্ছে কি ফ্রেজ বলো? অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, আমি এরকম দু একটা তোমাকে দিলাম, তুমি এখন তোমার বই বা অন্যান্য জায়গা থেকে এক গাদা করে কাট করে নাও, তারপর তুমি আমাকে আটটা কিছু কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করবে। কেমন? আজ এই ক্লাস এরকমই থাকছে, এরপর আবার নেক্সট ক্লাসে দেখা যাবে। নেক্সট ক্লাসে আমি চেয়েছিলাম যে ক্লজগুলোকে নিয়ে এলাবোরেটলি আলোচনা করতে, কিন্তু পারলাম না, ক্লাসটা বড় হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসে করে দেবো। ঠিক আছে, বাই বাই।